আপনি শুনছেন ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি, যা প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তামিম জারিফ। শীত চলে এসেছে, ঠিক এমন সময় রাতের আধারে ভয়ের ঘটনা নিশ্চয়ই আপনাকে আনন্দ দিচ্ছে। শীত বাড়ছে, বাড়ছে ভয়ও। আজকে ভূতের বাড়িতে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যা শুনলে আপনার গাও শিউরে উঠতে পারে। আপনার ঘটনাগুলো ভূতের বাড়িতে শোনাতে ইমেইল করুন bhuterbaড়ি10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। সাবস্ক্রাইব করে ভূতের বাড়ির পাশে থাকুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে ভূতের বাড়ি নামক একটি ভৌতিক ঘটনার শো প্রতি শনিবার রাত 10টায় ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ফেসবুক গ্রুপের সর্বশেষ পোস্টের নিচে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট পড়া হবে ভূতের বাড়ির পরবর্তী এপিসোডে। ভৌতিক ঘটনাগুলো কেমন লাগছে এবং আপনি কেমন ধরনের ঘটনা চান সবই কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbaড়ি.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterbaড়ি। এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাব শামসুর আহমেদের ঘটনায়। তিনি রাজশাহী থেকে একটি ঘটনা শেয়ার করেছেন। চলুন শুনে আসি তার রহস্যময় ঘটনাটি। আমি শামসুর, রাজশাহী থেকে। আমার ফুফাতো ভাইয়ের বউয়ের উপরে জিনের প্রভাব ছিল। বদ জিনটা আমার সেই ভাবির উপর অনেক অত্যাচার করেছে। দেখা গেছে সবাই একসঙ্গে খেতে বসেছে, কিন্তু কোথা থেকে এক গাদা কালো পোকা তার প্লেটে এসে পড়ছে। হঠাৎ গভীর রাতে তার চিৎকারের শব্দে সবার ঘুম ভেঙে গেছে। দেখা যেত তার শরীরে চাবুক দিয়ে পেটালে যেমন দাগ হয় ঠিক তেমনি দাগ পড়ে গেছে। একদিন সন্ধ্যার সময় তাকে পাওয়া গেল 3টা বাঁশের মাঝখানে আরামে শুয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলো এখানে এ সময় তিনি কি করে। সে কিছুই বলতে পারল না। এরপর ভালো একজন আলেম ডেকে বাড়ি বন্ধ করে দেওয়া হয়। অনেকদিন ভালো থাকে ভাবি, কিন্তু প্রায় রাতে বাড়ির আশেপাশে ধুমধাম শব্দ হতো। আমরা মনে করতাম বাসার পাশে খারাপ ছেলে পেলে এমন শব্দ করছে, কিন্তু আসলে এরকম কিছুই হতো না। কিন্তু আমার ভাবির ছিল জিনের ভয়। ভাবির মনে জিনের অনেক ভয় ভীতি কাজ করত। তাই সন্ধ্যার পর আমাদের বাসার 30 সীমানায় কেউ আসতোও না, এমনকি চোরও আমাদের বাসায় আসতো না। যাই হোক, এর মধ্যে ভাবি বাচ্চা কনসেপ্ট করে। সময় মতো বাচ্চাও হয়। বাচ্চার যখন 1 মাস বয়স, তখন কোনো কারণে বাড়ি বন্ধ নষ্ট হয়ে যায়। বাড়ি বন্ধ থাকলে অনেক নিয়ম কানুন মানতে হয়, কিন্তু প্রতিনিয়ত জীবনযাপন করার সময় এই নিয়ম কানুনগুলো মানা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, বাড়ি বন্ধ নষ্ট হয়ে যায়। বাচ্চাটার তখন 1 মাস বয়স। ভাই ভাবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। তাদের মাঝ থেকে জিনটা বাচ্চাটাকে তুলিয়ে নিয়ে গেল। ভাই ভাবি চিৎকার করতে লাগলো, ওরে আমার বাচ্চাটাকে কে নিয়ে গেল রে, এই বলে তারা আর্তনাদ করতে লাগলো। তাদের চিৎকারে আমরা বাড়ির সবাই জেগে যাই। তাদের ঘরে যেয়ে দেখি কান্নাকাটি করছে। ভাবি বারবার জ্ঞান হারাচ্ছে। তখন আনুমানিক রাত 3টা হবে। বাড়ির সবাই মিলে বের হলো বাচ্চা খুঁজতে। বন জঙ্গলে কোথায় ফেলে রেখেছে কেউ জানে না। তাকে সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও না কোথাও মিলবে এই ভেবে সারা এলাকা, সারা গ্রাম তাকে খোঁজা হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। পরদিন রাতে ভাবি স্বপ্ন দেখলো কেউ একজন বলছে, বাচ্চা খুঁজবি না, বাড়ি বন্ধ করবি না। যদি বাড়ি বন্ধ করিস তাহলে বাচ্চার কখনোই ফিরে পাবি না। কিন্তু ভাবির কথায় কেউ পাত্তা দিল না। হুজুর ডেকে পুনরায় বাড়ি বন্ধ করে দেওয়া হলো। জিনটা ঠিক বাচ্চাটাকে দিতে এসেছিল, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে না পারায় বাড়ির পাশে বাঁশ বাগানে বাঁশের মাথার উপরে রেখে চলে যায়। মাঝরাতে হঠাৎ করে ভাবির বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। বাড়ির সবাইকে ডেকে তোলে। পরে যেখান থেকে কান্নার শব্দ শুনছিল সেখানে যেতে বলে সবাইকে। অন্ধকার আমাবস্যার রাত, চারদিকে নিঃশব্দ।
তার মাঝে কেউ টর্চ, আবার কেউ হারিকেন নিয়ে বাচ্চা খুঁজতে বের হয়, কিন্তু কোথাও কিছু চোখে পড়ে না। বাঁশবাগানের পাশে ছিল একটা ছোট্ট খাল। ওটার পাশ দিয়ে যখন সবাই যাচ্ছিল, হঠাৎ আমার চাচাতো বোনের চোখ চলে যায় খালের উপর ভেসে থাকা কচুরিপাড়ার উপর। দেখে বাচ্চারা তার উপরে শোয়ানো। শীতের রাত, বাচ্চাটা ততক্ষণে মারা গিয়েছে। একজন ছাত্রে যে বাচ্চাটাকে তুলে নিয়ে আসলো। ভাবি তো অনেকদিন পাগলের মতো হয়ে গিয়েছিল। ভাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো এবং ভাবিকে বলছিল এটা জিন নয়, অন্য কিছু। কিন্তু মেয়ে হারানোর পর সে কিছুটা বিচলিত হয়ে পড়ে। জিন ভাবিকে বলে, তোর আত্মীয় স্বজনকে নিষেধ করিস বাড়ি বন্ধ যেন না করে, আর যদি আবার পুনরায় বাড়ি বন্ধ করে তাহলে তোর অন্য দুটো বাচ্চারও একই অবস্থা হবে। আমাকে তোর কাছাকাছি থাকতে দে, তোদের ভালো হবে। এরপর আর কখনো বাড়ি বন্ধ করে দেওয়া হয়নি। তবে ভাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতো ভাবিকে। একবার বাড়ির সবাইকে জানাল এ বউ রাখবেন না। বাড়ির সবাই তাকে বুঝিয়ে রাখলো। এমনকি ভাবি অনেক ভালো ছিল, সবাই তাকে পছন্দ করত। বাচ্চা হারানোর 3 মাস পরের ঘটনা। ফজরের আজানের ঠিক একটু পরে ভাবি বের হয়েছে ওয়াশরুমে যাবে। জিনটা একটা ডাব এনে দেয় তার হাতে এবং বলে 3 দিন যেন ওই ডাবটা কোথাও লুকিয়ে রাখে আর কাউকে যেন ডাবটা না দেখায়। ঠিক এমন সময় ভাই টের পেয়ে যায়। ভাইও দেখে ফেলে ডাবটা। ভাবি লুকানোর চেষ্টা করে, কিন্তু ভাইয়ের মুখে পড়ে আর লুকাতে পারে না। গ্রামের বাড়ি, সবাই খুব সকালে ঘুম থেকে ওঠে। আমরা যখন মুখ ধুয়ে নাস্তা করতে যাব, ঠিক সেই সময় ভাই সবাইকে ডেকে বলছে, এই তোরা সবাই এদিকে আয়, গায়েবী ডাব এসেছে, আয় আমরা সবাই কেটে খাই। বলা বাহুল্য, ওই ঘরের প্রতি সবার একটা কৌতূহল কাজ করতো সারাক্ষণ। আমরা সবাই গেলাম। সেখানে গিয়ে দেখি গাঢ় সবুজ রঙের একটা ডাব। ভাবি অনেক নিষেধ করেছিল ডাবটা যেন আমরা কেটে না খাই, কিন্তু কেউ তার নিষেধ মানেনি। আশ্চর্যের বিষয় হচ্ছে 5 জন মিলে ডাবটাকে কাটার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাকে কাটতে পারেনি। পরদিন সকালে প্রত্যেকের হাত ফুলে গিয়েছিল। ওই দিন রাতে ভাবির কাছে জিন আসে এবং অনেক তোলপাড় শুরু করে। ভাবিকে অনেক কষ্ট দেয়, অনেক মারধর করতে শুরু করে। এখনো জিনটি রয়েছে তার সাথে। এই ছিল শামসুর আহমেদের ঘটনা। তিনি রাজশাহী থেকে তার ঘটনাটি শেয়ার করেছেন। আশা করি তার আরও ঘটনা পাবো। ঘটনাটি আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে সেটি জানাবেন কমেন্ট বক্সে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbaড়ি.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterbaড়ি। এখানে আপনি কমেন্ট করতে পারেন যে ঘটনাগুলো আপনার কেমন লাগছে এবং আপনি কেমন ধরনের ঘটনা চান। আপনার ঘটনা ভূতের বাড়িতে শেয়ার করতে হলে আমাকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuterbaড়ি10@gmail.com। এখানে আপনি আপনার মুঠোফোনে রেকর্ড করে অথবা লিখে শেয়ার করতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। শুনে আসলাম শামসুর আহমেদের ঘটনাটি। ঘটনাটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuterbaড়ি10@gmail.com, which is bhuterbaড়i10@gmail.com। এখন চলে যাব কমেন্ট সেকশনে। প্রথমেই চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজ থেকে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbaড়ি.tamim। দেখবো এখানে কে কে আছেন। এখানে আছেন জাহিদ হুসাইন, গান গুনগুন, প্রিন্স আওলাদ, আমাদের সাথে আরও আছেন মাশরাফি ফেরদৌস, আমাদের সাথে আছেন এমডি রাজ্জাক, বিএম খালিদ হাসান। এখন আমরা চলে যাব ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/group/bhuterbaড়ি। সেখান থেকে দেখব কে কে আছেন। আমাদের সাথে আছেন আবিদুল হক, তাহিদ ফেরদৌস, শ্রাবণ হোসেন, ইশরাত জাহান, এম আলী পালোয়ান, শামসুর আহমেদ, জাহিদ হুসাইন, সুমন চৌধুরী, আসাদুল্লাহ গালিব, লামিয়া জাহান তৃষা। আমাদের সাথে আরও আছেন গান গুনগুন, রিমঝিম খান, আবু সালমান, এমডি মুস্তাকিম আহমেদ জিম। আমাদের সাথে আছেন প্রিন্স আওলাদ, আমাদের মডারেটর, দিলীপ নাথ দুবাই থেকে আছেন, আরাবিয়া নাফিউ, নিশু আহমেদ, এমডি আব্দুল হাই খান। আমাদের সাথে আরও আছেন মুবারক হোসেন,
এমডি দেলোয়ার হোসেন, ফারুক বাবু, আমাদের মডারেটর এমডি আওলাদ, কুলসুম টুনি, লোকমান হোসাইন, আর এম ফাইম, এমডি জাকির হোসেন। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি আরও আছেন আতিউর রহমান, ইমন বিশ্বাস ইমন, আমাদের সাথে আছেন জাহিদুল ইসলাম লিপু, সাদিয়া আখতার, এমডি ইয়াসিন শেখ, মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের সাথে আরও আছেন এমডি সাদমান সুমন, আবু সালমান, আরিয়ান আহমেদ ফাইম। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ মামুন, এবিএম সালমান, এমডি জাকির হোসাইন, সরল পথের পথিক আছেন আমাদের সাথে, এবং শেষ বেলা আমাদের সাথে ফেসবুক গ্রুপ থেকে আছেন। আমরা একটু কমেন্টের দিকে যাই, দেখি যে আমাদের কমেন্ট কে কে করেছেন। আমাদের কমেন্ট করেছেন এমডি মুস্তাকিম আহমেদ জিম। তিনি লিখেছেন, আমি ভালো ঘটনা কালেক্ট করে কিছুদিনের মধ্যে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার আমরা অপেক্ষায় আছি। আশা করি খুব শীঘ্রই ভূতের বাড়িতে শেয়ার হবে। দিলীপ নাথ লিখেছেন, গত রাতের প্রোগ্রাম চলে নাই কেন তামিম জারিফ ভাই? গত রাতে প্রোগ্রাম চলেছে, তো আমাদের গত এপিসোড হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। গত শনিবার রাত 10টায় প্রোগ্রামটি সম্প্রচার হয়েছে। তারপর শ্রাবণ হোসেন লিখেছেন গুড। তারপরে আবু সালমান গত এপিসোডে লিখেছেন অ্যান্ড বিগ এপিসোড। হ্যাঁ, আমরা সর্বোচ্চ এপিসোড করেছি গত সপ্তাহে। তারপর লিখেছেন নিশু আহমেদ, আজকে প্রথম শুনলাম ভাই, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ নিশু আহমেদ, অনেক ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত এই ভূতের বাড়ির সঙ্গে থাকবেন এবং আপনার ঘটনাটি আমাকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে করে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuterbaড়ি10@gmail.com, যেখানে আপনি আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে শেয়ার করতে পারেন। তারপরে প্রিন্স আওলাদ লিখেছেন আই সাপোর্ট ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এম আলী পালোয়ান লিখেছেন নাইস। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন মীর তারিক, বালিয়াপুকুর, রাজশাহী থেকে। চলুন শুনে আসি তার ঘটনাটি, এবং তারপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো পড়বো এবং দেখবো আমাদের সাথে কে কে আছেন। চলুন শুনে আসি তার ঘটনাটি। এখন একটি ছোট্ট ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন মীর তারেক, রাজশাহী থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমি তারেক, রাজশাহী থেকে বলছি। আজ ডোম ঘরের জিন লাশ কাটা ঘরের ঘটনা কালেক্ট করেছি পরিচিত কারো কাছ থেকে। আমি তার কাছে যেভাবে কালেক্ট করেছি সেইভাবে আমি শেয়ার করছি। রহমত মিয়া 25 বছর ধরে লাশ কাটা ঘরের কাজ করছে। তার কাজ লাশ কাটা। সাধারণত রাতের বেলায় অনেক কাজ করে থাকেন তিনি। এই দীর্ঘ সময় কখনো একা বা কখনো একজন সাহায্যকারী নিয়ে লাশ কেটেছেন। আজকে 8টি লাশ এসেছে। সব কয়টি লাশ মাইল খানিক দূরে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। সবগুলো লাশই কাল সকালের মধ্যে রেডি করতে হবে। রহমত মিয়া খুব সাহসী লোক। সে কাজ করার আগে কিছু ড্রিঙ্কস করে নেন। আজও ঠিক তাই করলেন। বাইরে প্রচুর ঝড় বৃষ্টির কারণে তার সাহায্যকারী ছেলেটা আজকে আসতে পারেনি। যেহেতু একা একা আবার 8টি লাশ কাটতে হবে, তাই সন্ধ্যার পরপরই কাজে লেগে যান। সে মনের খুশিতে গান গাচ্ছিল আর লাশ কাটছিল। মাঝে মাঝে সে বিড়ালের ডাক শুনতে পাচ্ছিল। নেশার ঘোরে ওই দিকে তার নজর নেই। রাত আনুমানিক 10টা হবে। 2টি লাশ কাটা প্রায় শেষ। এমন সময় দরজার নক করার শব্দ। তিনি রাগ হয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে সাহায্যকারীর সাথে আরও একজন লোককে দেখতে পায়। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। রহমত মিয়া লক্ষ্য করলেন না যে ওই 2জন লোক একটু ভেজাও ছিল না। দরজা আটকিয়ে সাহায্যকারী ও রহমত মিয়া কাজে লেগে গেলেন। অন্য লোকটি তাদের পিছনে লাশের পাশে বসল। মিনিট 10 পর রহমত মিয়া তার পেছনে কুটকুট আওয়াজ পাচ্ছিল। সে পেছন ফিরে দেখতে যাবে, তখনই সাহায্যকারী ছেলেটি অনেক জোর গলায় চেঁচিয়ে উঠল, নিজের ভালো যদি চাস পেছনে তাকাস না। এই বলে সামনে রাখা লাশটির পেটে হাত দিয়ে তার কলিজা ছিঁড়ে টেনে তাতে কামড় বসিয়ে দিল।
রহমত মিয়ার বুঝতে আর বাকি রইল না যে সামনে ভয়ানক বিপদ। সে মনে সাহস সঞ্চয় করে সোজা রাস্তায় দৌড় দিল। তাকে পেছন থেকে অনেকবার অনেক গলায় ডাকা হলো, কিন্তু সে আর কখনো পিছনে ফিরে তাকালো না। এরপরে সে বাসায় গিয়ে সেন্স হারিয়ে পড়ে যায়। এরপর দিন সকালে সুস্থ হয়ে লোকজন নিয়ে ডোমঘরে গিয়ে কিছু হাড় ও জায়গায় জায়গায় রক্তর ছাপ ছাড়া আর কিছুই দেখতে পারল না। সেদিন থেকেই রহমত মিয়া ওই কাজ ছেড়ে দেয়। পরে জানা যায় তার সাহায্যকারী আসলে ওই দিন বৃষ্টির জন্য ঘর থেকে বেরিয়ে হয়নি। ভালো লাগলে ভূতের বাড়িতে শেয়ার করবেন। মীর তারেক, বাড়ি বালিয়াপুকুর, রাজশাহী। ধন্যবাদ তাকে বালিয়াপুকুর রাজশাহী থেকে অনেক সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। ঘটনাটি অনেক ছোট হলেও চমৎকার লেগেছে আমার কাছে। এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনে আসলাম মীর তারেকের একটি ঘটনা। ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনার কাছে থাকা ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারেন ভূতের বাড়িতে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaari10@gmail.com, which is bhuterbari10@gmail.com। আপনি যদি চান আপনার ঘটনা সবাই শুনুক, সবাই আনন্দ পাক, সবাই এন্টারটেইন করুক, তাহলে আপনার ঘটনাটি অবশ্যই লিখে অথবা রেকর্ড করে ভূতের বাড়িতে শেয়ার করবেন। আমরা চলে যাবো নিশার ঘটনায়। তার আগে দেখবো আমাদের সাথে কে কে আছেন। আমি চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে গত এপিসোড 29-এর কমেন্টগুলো পড়ছি আমি। এমপি মুস্তাকিম লিখেছেন খুব ভালো হয়েছে ঘটনাটা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছেন নাফিউ এবিজি, তিনি লিখেছেন বেস্ট। জাহিদ হোসেন লিখেছেন ওয়াও, আবার লিখেছেন অসাম। প্রিন্স আওলাদ লিখেছেন থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপরে লিখেছেন স্টাডি পয়েন্ট ওয়াও, হট এভার ইউ ওয়ান্ট লিখেছেন অসাম। পরে জাহিদ হোসেন লিখেছেন বিউটিফুল স্টোরি। জেটি মাল্টিমিডিয়া লিখেছেন ভালো হয়েছে। রিভিউ মাস্টার লিখেছেন এগিয়ে যাক ভূতের বাড়ি। আপনারা যদি আমার পাশে থাকেন, ভূতের বাড়ি পাশে থাকেন, নিয়মিত ঘটনা পাঠান, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ ভূতের বাড়ি আরও অনেক এগিয়ে যাবে এবং আমি আপনাদের অনেক ভৌতিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা উপহার দিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাকে এই এপিসোডটি সবাইকে শেয়ার করে দিতে হবে। আপনি আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ এবং মেসেঞ্জারও শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন যে ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি ইউটিউব থেকে প্রতি শনিবার রাত 10টায় সম্প্রচার হচ্ছে। তারপরে আওলাদ খান লিখেছেন ভয় লাগছে। রিভিউ মাস্টার লিখেছেন ভালো লাগলো। তারপরে জেটিটি মাল্টিমিডিয়া লিখেছেন অনেক ভালো লেগেছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার পাশে থাকলে আরও ভালো ভালো ঘটনা উপহার দিতে পারবো। আওলাদ খান আবার লিখেছেন খুব ভয় পেয়েছি। তারপরে হচ্ছে মুস্তাকিম আহমেদ লিখেছেন তামিম ভাই আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা আরও ভয়ঙ্কর উপহার দিতে পারবো, তখন আপনাদের আরও ভালো লাগবে আশা করি। এখন আমরা যার ঘটনা শুনবো তিনি হলেন সিয়াম হোসেন নিশা। তার ঘটনা আমরা অনেকদিন পর ভূতের বাড়িতে পাচ্ছি। অনেক চমৎকার করে তিনি বলেন, অনেক বড় ঘটনা, অনেক সুন্দর লাগে তার ঘটনা। আমরা চাই যে তিনি আরও বেশি বেশি ঘটনা আমাদের ভূতের বাড়িতে শেয়ার করুক। তার ঘটনার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন যে তার ঘটনা কবে আসবেন। সিয়াম হোসেন নিশা বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। আসলে ঘটনা না পেলে তিনি কিভাবে শেয়ার করবেন, অনেকে বলছেন যে তিনি শেয়ার করেন না কেন। তো এখন তিনি ঘটনা পেয়ে গেছেন, এখন তার ঘটনা আমরা শুনবো। আশা করি তার প্রচুর ঘটনা পাবো, তার প্রচুর অডিও ক্লিপ পাবো। তিনি অনেক ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে। তো এখন আমরা শুনবো তার ঘটনাটি। চলুন সরাসরি চলে যাই। সিয়াম হোসেন নিশা বগুড়া থেকে তার ঘটনাটি পাঠিয়েছেন, তার ঘটনাটি এখন আমরা শুনবো। চলুন শুনে আসি সিয়াম হোসেন নিশার ঘটনাটি। তিনি বগুড়া থেকে আমাদের ঘটনাটি শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াম হোসেন নিশা বগুড়া থেকে বলছি। কয়েক সপ্তাহ যাবৎ ভূতের বাড়িতে আমি কোনো ঘটনা পাঠাতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি আসলে ঘটনা কালেক্টও করতে পারিনি বা নিজের যেগুলো এক্সপিরিয়েন্স করা সেগুলো শেয়ার করতে পারিনি। সো আশা রাখি তামিম ভাই সহ সকল লিসেনার্সগণ সকলে ভালো আছেন এই করোনার মধ্যে। তো আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আমার ঘটনাতে চলে যাই।
তো রিসেন্ট আমি গ্রুপে দেখলাম যে একটি পোস্ট ছিল যে আপনারা জিন দেখেছেন কখনো। তা আমার সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা শেয়ার করতেছি, তারপর আমার যে মেইন ঘটনা আজকে শেয়ার করব সেখানে যাব। তো এই ঘটনাটি ঘটেছিল আমার সঙ্গে আমি যখন ক্লাস 6 কি 7-এ থাকি। তো আমি সচরাচর বরাবরই আমার রাতের প্রাইভেটটা শেষ করে আমি বাসার দিকে রওনা হই। তখন রাত 8টার মতো বাজতেছিল। মানে স্যার আমাদের স্কুলেরই হওয়ার জন্য চেনা পরিচিত হওয়ার কারণে আমার বাসা থেকে প্রায় 15 মিনিটের মতো রাস্তা। তো আমি জাস্ট আমার প্রাইভেট শেষ করে আমরা দুই বন্ধু এই একটু মানে গল্প টল্প করতে করতে হাঁটতেছিলাম বাসার পথে। তো আমি এখানে একটু বলে রাখি, আমার বাসার সামনে ওই সময় একটা বড় রকমের বাঁশঝাড় ছিল এবং একটা খোলা জায়গা ছিল, যা এখন বর্তমানে সেখানে বাড়ি হয়েছে। কিন্তু ওই খোলা জায়গায় আর বাঁশঝাড়টার বিভিন্ন ধরনের সমস্যা বলতে অনেকে বলে থাকে যে ওখানে অনেক সময় অনেক কিছু মানুষ দেখতে পারে। এই দেখেন হয়তো বা দেখতেছে সাদা কাপড় পরা কোনো মানুষ দাঁড়ায় আছে, হঠাৎ করে চোখের পলকের মধ্যে দেখতেছে ওখান থেকে কারো বিড়াল চলে যাচ্ছে। তো সে আমার সঙ্গে তখনও কোনো কিছু ঘটেনি, অতদিন ধরে আসি বা 12 বছর 14 বছরের মধ্যে যেখানে আছি সেখানে আমি কোনো কিছুই দেখিনি। তো ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করা ছিল। তো আমি বাসায় আসতে মানে বাসায় গেটে যখন আমি জাস্ট আমাদের কলিং বেলটা দিয়ে আম্মুর জন্য দাঁড়ায় আসি যে আম্মু এসে গেটটা খুলে দিবে। তো হঠাৎ করে আমার কি যেন মনে হলো, আমি একটু মানে বাস ঝোপের দিকে ওই দিকে একটু তাকালাম, জাস্ট খালি ওই ফাঁকা জায়গাটার দিকে একটু তাকান মাত্র আমি একটা মানে অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে একটা বড় রকমের বলতে পারেন যে কেউ একটা মানুষ সাদা কাপড় পরে মাথায় কাপড় দিয়ে পুরো মুখ ঢাকা জাস্ট খালি একদম সেই জল করে সাদা আলো জ্বলতেছিল। এখানে বলে রাখি আশেপাশে কোনো ধরনের রোড লাইট ছিল না তামিম ভাই, জাস্ট খালি ওখানে আমি ওরকম আলোকিত অবস্থা মানে একদম সাদা অনায়াসে দেখা যাচ্ছিল ওই অন্ধকারের মধ্যে। তো আমার একটু সন্দেহ হলো যে আসলে কাহিনীটা কি, আমি এরকম কি দেখতেছি এই দিক দিয়ে এই রাতের বেলা এরকম মানুষ। তো আসলে তখন ওরকম মেন্টালিটিও ছিল না যে এরকম কোনো কিছু একটা সম্মুখীন হব আমি। তো তখন আমি জাস্ট খালি একটু আগে যেতে চাইলাম যে লোকটা কি আসলে কি ওরকম কোনো কিছু আছে। তো আমি জাস্ট বলতে পারি যে তামিম ভাই আমি ওখানে একটু হিপনোটাইজ হয়ে গেছিলাম। তো আমি আস্তে আস্তে যখন ওই বাস ঝোপের দিকে ওই যে সাদা কাপড় পরা লোকটা দাঁড়ায় আসে, আমি ভয় না পেয়ে আমি কেন জানি তার দিকে আগে যাওয়ার চেষ্টাটা শুরু করতে হঠাৎ করে আম্মু পিছ থেকে আমার মানে কাঁধে হাত দিয়ে বলছে যে এই রাতের বেলা তুই ওই বাসধারের ওইদিকে কই যাচ্ছিস। তো আমি বললাম মা দেখো ওখানে একটা লোক দাঁড়ায় আছে। তো সঙ্গে সঙ্গে আম্মু বলছে কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তো তামিম ভাই আমি জাস্ট খালি আম্মুর থেকে যখনই আবার ফিরে ওই দিকে তাকাই দেখি ওখানে আর কেউ নেই তামিম ভাই। কিন্তু ওই যে সচরাচর যে ঘটনাটি সেটা হলো যে ওই একদিক দিয়ে একটা দেখলাম জাস্ট খালি একটা কালো বিড়াল একদম চোখ জল করতেছে, ওই দিক দিয়ে জাস্ট খালি হাঁটাই চলে গেল। তো তারপর থেকে তামিম ভাই আম্মু বুঝতে পারার পর বলছে দাদু তুমি বাসায় যাও চলো। তো বাসায় ঢোকার পরে আমি আমার বাসার দেয়ালের দিকে তাকায় দেখি ওরকম সেম কোনো একটা অবয়ব আমার দিকে ওরকম করে তাকায় আসে তামিম ভাই। এবার আমি কেন জানি একটু ভয় পেয়ে যাই তামিম ভাই এবং আমি একদম চিল্লায় ওঠার পর ওখানে সেন্সলেস হয়ে পড়ি। পরবর্তী রাতের বেলা আমার আম্মুর পানি ছিটানোর পর দেখে আমি বিছনায় নিজেকে আবিষ্কার করি। তো তখন আমি মাকে বলি যে মা আমি এরকম একটা অবয়ব দেখেছি এরকম সাদা কাপড় পরা একটা মানুষ। তো আম্মু বুঝতে পারে বলছে যে ওটা ভুলে যাও। কিন্তু আমি ভাই তারপর থেকে 15 থেকে 20 দিনের মতো আমার জ্বর ছিল, সেই জ্বরে একদমই কমতেছিল না। তো এখানে একটু বলে রাখি আমার যে বাড়ি সে বাড়ি থেকে ধরতে পারেন 5 থেকে 10 মিনিট একটু হাঁটলে মানে ওই সারের যে রাস্তাটা মানে বাড়ির যে বললাম সেই দিকে একটু 5টা মিনিট হাঁটলে একটা মাজার পড়ে। এবং এমনকি ওখানকার মাজারে অনেক সময় ওখানকার এক যিনি মানে ওই মাজার দেখভাল করে তো তার স্ত্রীর ওপর অনেক সময় কিছু জিন ভর করে। ওগুলো ভালো জিন মানে মানুষদের সাহায্য করে থাকে, ওই মহিলাটা ওরকম করে জিন ভর করে থাকে বা তাদের বন্ধু জিনগুলো দিয়ে সাহায্য করে থাকে অ্যাকচুয়ালি। তো এরকম যখন 15-20 দিন ধরে আমার জ্বর কমতেছিল না, কোনো ডাক্তারে কোনো কিছু টেস্ট করেও ধরা পড়তেছিল না, তখন আমার মা বাবা আমাকে ওই মহিলার কাছে সন্ধ্যার দিকে নিয়ে যায়। তো যাওয়ার পর তামিম ভাই আমার ক্লিয়ারলি মনে আছে
যে ওই মহিলাটাকে বারবার মনে করেন তার সঙ্গে আরেকজন আমার সম্পর্কে দাদি হয়, ওরকম একজন দাদি জাস্ট খালি ওই মহিলাকে বারবার তোলার চেষ্টা করতেছিল, কিন্তু তিনি বারবার নুয়ে পড়তেছিলেন, মানে শুয়ে পড়তেছিলেন বা ছটফট করতেছিলেন। তো করতে করতে আমি যেই ওই ঘরের মধ্যে মানে প্রবেশ করার পরে তিনি একটা কথা বলে ওঠেন যে তোর ছেলে, আম্মুকে বলে যে তোর ছেলে ভয় পাইছে, তোর ছেলে আমাকেই দেখে ভয় পাইছে, তোর ওর ভয় পাওয়ার কিচ্ছু নেই। আসলে আমি নামাজ পড়ার জন্য উঠছিলাম, আমি এশার নামাজ পড়তাম দেখে আমি ওই দিক দিয়ে জাস্ট খালি ক্রস করতেছিলাম জায়গাটা, তখনই দেখি তোর ছেলে আমার দিকে তাকায় আসে। তো আমি সুযোগ পাচ্ছিলাম না যে নিজেকে মানে হচ্ছে ওই তো যেটা বলা হয় থাকে যে জিন অনেক সময় কুকুর বা বিড়ালের বেশ ধরে এসব আশেপাশে চলে যায়, তো ওরকম আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না। তো তুই যখনই তোর দিকে তাকায় তখন আমি সুযোগ পাই ওখানে কালো বিড়াল ওখান থেকে চলে যাই। তো তোর টেনশন করা লাগবে না, আমি এখানে একটা পানি পরা দিচ্ছি, তো এটা ওকে খাইয়ে দিস, তাহলে আল্লাহর রহমতে পরের দিন ও দেখবি ও সুস্থ হয়ে গেছে। তো আসলে তো আমি ভাবি সত্যি কথা এটা, যে পরের দিনে আমি আবার মানে একদম সুস্থ, এতদিন ধরে এত জ্বর বিছানা থেকে উঠতে পারতেছি না, আর সেখানে আমি পরের দিন একদম তরতাজা একটা মানুষের মতো ঘুম থেকে উঠলাম। তো এখানে প্রশ্নটা ছিল তামিম ভাই যে এরকম আমি একজন অবয়বকে দেখলাম, কোনো মানুষও ছিল না, তাই একটা আমাকে দেখা মাত্র বলতেছে যে আমাকেই দেখতেছিলি, তাও একটা মহিলা মানুষের উপর ভর করে। সত্যি একটা খুবই আমার কাছে অ্যাস্ট্রোনিস্টের মধ্যে ব্যবহার ছিল, আর আমি বিস্মিত ছিলাম প্রচণ্ড। তো এটা ছিল একটা ছোট ঘটনা আমার শেয়ার, নিজের এক্সপিরিয়েন্স করা। এখন আমি আমার মূল ঘটনা মানে আজকে যেটা আমি শেয়ার করতে চাইছিলাম ভূতের বাড়িতে, সেটা আমি আজকে শেয়ার করতে যাব। তো আজকে যে আমি ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমার দাদির কাছে থেকে শোনা। তো এই ঘটনাটি আমার গ্রাম কেন্দ্রিক। তো আমি এখানে একটু বলে রাখি যে আমার গ্রামটি বগুড়ার সোনাতলা থানার মধ্যে পড়ে। তো আমার গ্রামটিতে যাওয়ার জন্য আমাদেরকে মানে বিভিন্ন সময় তো রাস্তার মধ্যে আমরা যাই, তো রেল লাইন ক্রস করে যেতে হয়, সেরকম রাস্তাগুলোও পড়ে। মোট কথা রেল লাইনের জংশন ওগুলো পার করে যাওয়া লাগে। তো মূলত আসলে ঘটনাটি এই রেল দুর্ঘটনা কেন্দ্রিকই। তারপর থেকে আসলে আমাদের গ্রামের ওখানকার চিত্রটি একরকম পাল্টে যায়। এমনকি তামিম ভাই এখনও অনেকে বলে থাকে যে এখনও তারা এক্সপিরিয়েন্স করে তাদের সঙ্গে ঘটনাটি, মানে একটি কমন ঘটনার মতো বলতে পারেন। তো ওই সময় গ্রামে একটা মানুষ থাকতো, তার নাম সাইমুম ছিল আসলে। তো তিনি ভ্যান চালনা করে মানে আবার দিন মজুর এগুলো খেটে মনে করেন নিজেদের সংসার চালাতো, নিজের খরচ চালাতো। তো এরকম একদিন রাতের বেলা তিনি আবার করতেন কি, ওই তো যেটা বললাম দিনের বেলা করে মানে দিন মজুর খাটতো, বা এখানে যেটাকে কিষান দেওয়া বলা হয়, আর রাত করে মানে ভ্যান চালনা করতো যাতে সংসারের অভাব অনটনগুলো ঠিকভাবে কাটায় নিতে পারে। তো এরকম একদিন রাতের বেলা তিনি অনেক রাত ভরই এরকম ভ্যান চালাচ্ছিলেন। তো তখন আনুমানিক 12টা কি 1টা বাজবে, তিনি দেখতে পারেন যে হঠাৎ করে 4জন মানুষ একটা মানে লাশের খাটিয়া নিয়ে তার ভ্যানের দিকে আগে আসতেছিল, মানে তার দিকে আগে আসতেছিল। তো এখানে একটু বলে রাখি যে অনেক সময় আমাদের এদিকে মানে অনেকে যারা গ্রাম থেকে শহরে কাজ করতে আসে তাদের বাসায় ফিরতে ফিরতে অনেক সময় রাত হয়ে যায়, যার কারণে তিনি রাত করে ভ্যান চালনা করতেন যাতে রাতের জন্য একটু বেশি টাকা পায়, যাতে তার খরচগুলো চলতে পারে। তো এরকম 4টি মানুষ যখন লাশের খাটিয়ে নিয়ে তার দিকে আগে আসতেছিল, তিনি মানে একরকম রীতিমতো হকচকিয়ে যায় যে মানে আসলে হচ্ছেটা কি। কারণ এত একটা রাত যাচ্ছে, এরকম 4টা মানুষ লাশের খাটিয়া নিয়ে আসতেছে, প্লাস তিনি হচ্ছে গ্রামের আশেপাশে সেদিন কেউই মারা যায়নি, তার কারণ গ্রামের মানুষরা আর যাই বলেন তাই মানে বুঝতে পারে বা জানতে পারে যে এরকম ওই অমুকের বাড়ির এরকম কেউ মারা গেছে, তো জানতে পারে। তো তার একদম মানে নিজের মনের মধ্যে একটা সন্দেহ জাগে যে আসলে এত রাতে এরকম লাশ নিয়ে কে আসতেছে, এরকম মারা গেছে। দেখে লাশটা একদম মানে হচ্ছে লাশের খাটিয়ে একদম কাফন পুরো লাশ পড়া, আর যে 4টা মানুষ আছে তামিম ভাই, সবচেয়ে বড় কথা হলো 4জন মানুষই একদম সাদা ধবধবে মানে ও পাঞ্জাবি পরে আছে, পায়জামা পরা, একদম ফুল ধবধবে সাদা দেখে, আর মুখ তেমন একটা বোঝা যাচ্ছে না। মোট কথা বলতে গেলে মানে হাত পা গুলো জাস্ট মানে হচ্ছে একদম যেরকম অন্ধকারের মধ্যে কালো হয়ে আছে, ওইগুলো অংশটুকু মনে করেন জাস্ট খালি সেরকম ধবধবে কালো হয়ে আছে, তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের হচ্ছে কাপড় যেগুলো পরনে ছিল সেগুলো সব কিছুই বোঝা যাচ্ছিল। তো
তো তাদের মধ্যে একজন, যারা চারজন অনের মধ্যে একজন তার দিক আগায় আসে, বলে মানে লাশের খাটিয়াটা তার ভ্যানের পাশে লাশটা রাখিয়ে তাকে বলে যে ভাই আপনি কি এই তো সামনের আমাদের গ্রামের যে গোরস্থানটা আছে সেই গোরস্থানটার কথা বলে যে ওখানে কি যাবেন? তো তিনি বলেন যে হ্যাঁ ভাই যাব, কিন্তু কে মারা গেছে? তো আসলে তখন তামিম ভাই ওই লোকটা কোনো উত্তর দেয় না, তাকে খালি বলে যে আপনি যাবেন কি না বলেন, আপনি যদি যান তাহলে আপনাকে আমরা অনেক টাকা দিব, আপনাকে অনেকভাবে পুরস্কৃত করব, কিন্তু আপনি যদি যান আমাদের খুবই ভালো হয়। তখন ওই লোকটা আবার বলে যে কেন ভাই কে মারা গেছে, বললেন না যে আমি একটা কথা বললাম আপনাকে? তখন ওই যে লোকটা তার সঙ্গে কথা বলছে তাই বলতেছে যে আপনি কোনো কথা বলবেন না, আপনাকে যা বলছি তাই করবেন কি না বলেন, আপনি যদি করে দেন আপনাকে টাকা দিব, বলছি তো মারা গেছে একজন। তো তিনি তখন মানে একটু মানে সন্দেহ হয় যে এরকম রাতের বেলা হঠাৎ করে আবার রাগ করেও কথা বলতেছে, মানে ব্যাপারটা কি? তো তিনি আর কোনো কিছু না ভেবে, যেহেতু তার টাকা পাওয়া নেই কথা, তো তিনি আর কোনো কিছু না ভাবলেন যে আচ্ছা ঠিক আছে না হয় নিয়ে যাই। তো তামিম ভাই তিনি যখন মানে ভ্যানে উঠলেন, ওঠার পর দেখেন মানে লাশটা রাখার পর ওখানে তার চারজন ওঠার পর তিনি তাকে আরেকটা নতুন করে একটা কথা বলে, যে লোকটার সঙ্গে তার কথা হয়েছিল যে আপনি পিছে যাই হয়ে যাক আপনি পিছে তাকাবেন না, মানে ওই আমার ওই সাইমুম ওই নানাকে বলে যে এরকম পিছে তাকাবেন না। তো তিনি বলেন আচ্ছা ঠিক আছে তাকাবো না, কিন্তু কেন ভাই এরকম কথা আবার কিসের জন্য? তখন ওরা বলে যে উনি বলেন যে আর তোমাকে পিছে তাকাতে মানা করছি, তার মানে মানা করছি, পিছে তাকাবেন না, যত শব্দ হোক যা কিছু হয়ে যায় তাকাবেন না। তখন তো ওই সাইমুম নানা বলছে আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নেই। তো তারা যাওয়া শুরু করলো। তো পথিমধ্যে হঠাৎ করে মানে তার একটু আরও আজব লাগা শুরু করলো যে এরকম লাশের খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে, কোনো মানে হচ্ছে দোয়া দুরুদ পড়া নেই, কোনো কান্নাকাটি নাই, কোনো কিচ্ছু নেই, চারজন লোক চুপচাপ, একজন খালি কথা বললো, বাকি তিনজন তাকাচ্ছেও না উপরে, জাস্ট খালি লাশের খাটিয়ার দিকে তাকে আসে। তো এগুলো চার পাঁচ ভাবতে ভাবতে উনি মানে ভ্যান চালাতেই থাকে। হঠাৎ করে তিনি কিছু শব্দ শুনতে পান, যে মানে অনেক কটর মোটর এরকম কর্মর শব্দ হচ্ছে। তো তিনি একদম চুপ হয়ে যান যে আসলে শব্দটা কী হচ্ছে। তো কিছুক্ষণ পর আবার দুর্গন্ধ পাওয়া শুরু করেন, ব্যাপক প্রকারের দুর্গন্ধ। কিন্তু তার কথা হচ্ছে যে লাশের খাটিয়াটার সাথে আগরবাতি দেওয়া ছিল, তাও এত বিকট দুর্গন্ধ কই থেকে আসতেছে। তো তিনি পিছে তাকাবেন, তখনই তার মনে পড়ে যে তাকে বলছিল যে পিছে তাকান নিষেধ। তো তিনি আর কিছু ভাবলেন না ভেবে মানে সামনের দিকে ওরকম করে ভ্যান চালাতেই থাকলেন। তো তিনি তখন দেখেন যে তার সামনে আশেপাশে যেগুলো গাছের আছে সেখানে মনে হচ্ছে ঝড় চলে যাচ্ছে, ঝড় হচ্ছে, ব্যাপক রকম ঝড় হচ্ছে, মানে সাইক্লোন হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এত জোরে গাছ টাছ ও বাড়ি খাচ্ছে, মানে রাস্তার সঙ্গে বাড়ি খাচ্ছে, বা এই গাছ ওই গাছের সঙ্গে বাড়ি খাচ্ছে। তো তিনি একরকম মানে সেরকম ভয় পেয়ে যান যে আসলে হচ্ছেটা কি। তখন মনে করেন ওই আমার ওই নানা যখন ওই সাইমুম নানা যখন পিছের দিকে ঘুরতে ধরবেন, তখনই পিছ থেকে একটা আওয়াজ যায় যে তার কাছে, এই পিছে ঘুরিস না, এরকম একটা শব্দ দেয়। আর এটা এত মানে বাজেভাবে তিনি শুনতে পারেন যে তিনি আরও রীতিমতো তার মানে রক্ত একদম হিম হয়ে যায়, যে এরকম কর্কশ কণ্ঠে কখনো তিনি শোনেননি, আর এরকম গোঙায়নি শব্দও কখনো তিনি শোনেননি তামিম ভাই। তো তিনি আর নিজেকে মানে নিতে পারতেছেন না, কী করবেন তিনি বুঝতেছেন না। তিনি খালি আল্লাহ আল্লাহ করতে করতে মনে করেন ভ্যান চালান শুরু করে দিছে, ওরকমই চালাচ্ছে, আশেপাশে কী হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখতেছে না। তো পথের মধ্যে হঠাৎ করে তিনি দেখেন যে তার যে ভ্যান আছে তার ভ্যানের সামনে একটা লাল কাপড় পরা, একটা শাড়ি পরা একটা মহিলা আসে, হঠাৎ করে তার ভ্যানের সামনে এসে দাঁড়ায় যায়। তো তিনি একদম জোরে ব্রেক কষার পর তিনি ওই মানে ওই মহিলাটাকে বলেন যে আপনি এই রাতের বেলা এরকম হঠাৎ করে ভ্যানের সামনে এসে দাঁড়ালেন কেন? তখন ওই মহিলা বলে যে ভাই দেখেন আমার একটু সমস্যা হচ্ছে, আমাকে কি আপনাদের সঙ্গে নিয়ে যাবেন? তো তখন মনে করেন তিনি ওই ভ্যান চালক তখন কিছু না বলতেছে দেখেন আমরা 5টা জায়গার ছেলে মানুষ ভ্যানে, আর আপনাকে আমরা কীভাবে নিব, সঙ্গে তো দেখতে পাচ্ছেন যে লাশের খাটিয়া নিয়ে আসি। তো তখন ওই মহিলা তাকে বলে যে না ভাই আমার অনেক বিপদ ভাই, প্লিজ আপনি আমাকে নিয়ে চলেন, আমাকে দয়া করে নিয়ে চলেন আপনার সঙ্গে, আমি এখানে আর থাকতে পারতেছি না ভাই, আমাকে ভয় লাগতেছে।
তখন ভ্যান চালক ভাই পিছে ঘোরার আগেই, মানে তাদের বাকি যে 4 জন আছে তাদের কথার সাথে কথা বলার আগেই ওই যে পিছ থেকে আবার ওই একই আওয়াজ আসে যে এই আপনার এরকম কাউকে এখন আমাদের এই ভ্যানে নিব না, আপনি চুপচাপ চলেন। আর হচ্ছে এরকম যদি আর কখনো কোনো কিছু সামনে পড়ে আমাদের এই কবরস্থানে যাওয়া পর্যন্ত রাস্তায় আপনার ভ্যান থামাবেন না। তো তিনি আবার দেখেন যে মানে একদম গম্ভীর গলায় কথাটা আবার তাকে বলা হয়তো ভ্যান চালককে। তো তখন মনে করেন কোনো কিছু না ভেবে ভ্যান চালক ওই মহিলাটাকে বলে যে দেখেন আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। তাই বলে মনে করেন রকম মানে মহিলাটাকে একটু ধাক্কা দিয়ে তিনি ভ্যান নিয়ে যাওয়া শুরু করেন। তো তিনি যেতে যেতে মানে যেহেতু বুঝতেছেনই যে ওই সময় তো আর এরকম অটো মানে 4 ভ্যান আসছিল না বগুড়াতে, যার কারণে মানে তাকে ওই পায়ে চালিত ভ্যানই চালাচ্ছিলেন। তো তিনি আস্তে আস্তে দেখতে পারেন, বুঝতে পারেন, মানে ফিল করতে পারেন যে কেন জানি ভ্যানটি একটু হালকা হয়ে যাচ্ছে। যেহেতু মানে পাশে বা এরকম 4 জন মানুষ সঙ্গে বা লাশের খাটি, অবশ্যই তাকে ভারী লাগতেছিল, কিন্তু দেখেন তিনি হালকা হয়ে যাচ্ছেন। তো তিনি আর কোনো কিছু ভাববেন কি না জানি না, তখন আবার দেখেন হঠাৎ করে যে ওই রাস্তার ধারে আবার ওই যে লাল শাড়ি পরা মহিলাটাকে তিনি পিছে ছাড়াই আসছিলেন, সেই মহিলাটা আবার সেখানে দাঁড়ায় আছে। তিনি একরকম হকচকিয়ে গেলেন যে কি হলো, আমি না এই হলো কিছুক্ষণ আগে আমি ওই মহিলাটাকে ওখানে রেখে ছেড়ে আসলাম, এখন আবার কেন এই মহিলার সামনে। তিনি রীতিমতো ভয় পেয়ে যান, ভয় পেয়ে যে মানে কি করবেন তিনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না। কিন্তু তখন তিনি আসলে মানে যেটা বলা হয় যে আসলে বুঝতে পারেন কিছুটা যে এরকম তিনি কোনো একটা প্যারানর্মাল ঘটনার মধ্যে পড়তে যাচ্ছেন। তো তিনি আর কোনো কিছু বাস বিচার না করে তিনি এরকম চোখ বন্ধ করে বা ভ্যান চালানো শুরু করেন। ভ্যান চালাতে চালাতে আবার সেই কর্মর শব্দ, আবার ওই বিটঘুটে গন্ধ পাওয়া শুরু করেন। তো এই সময় তামিম ভাই আর তিনি নিতেই পারেননি, তিনি পিছের দিকে ঘুরে তাকান। পিছন দিকে ঘুরেন, তাকান মাত্র তিনি যা দেখেন তামিম ভাই তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন। দেখে যে ওই যে 4 জন মানুষ ছিল, সেই 4 জন মানুষ ওই লাশটা থেকে মানে কাফনটা খুলে নিয়ে তাদের মানে এতটা বিদঘুটে চেহারা যে তিনি যখন বেঁচে ছিলেন তিনি নিজেও বলতে পারতেছিলেন না, মানে বলতেছিলেন যে আমি কি বলবো, এত বিদঘুটে চেহারা আমি কোনোদিনও দেখিনি, নখগুলো এত বড় বড়, আর আমি দেখি তাগুলো বা ওই লাশগুলো থেকে এরকম মাংস খুবলে খুবলে খাচ্ছে। তো আমি এটা দেখার পর ওখান থেকে আল্লাহু আকবার বলে এক দৌড় দেই, ভ্যান ছাড়ে দেই ওই রকমই। তো যখন আমি দৌড়টা দেই তখন আমি দেখতে পারি যে ওই যে 4 জন মানুষ আছে, ওই 4 জন মানুষ একদম অট্ট হাসি দিয়ে সেরকম হাসি দেওয়া শুরু করছে। তো তিনি যতক্ষণ দৌড়েছিলেন, দৌড়াতে দৌড়াতে আশেপাশ থেকে শিয়াল কুকুরের ডাক মানে আজব আজব প্রাণীর শব্দ তিনি পাচ্ছিলেন। তো তিনি ভাবছিলেন যে হ্যাঁ হয়তো আমার এটাই শেষ দিন, আমি আর হয়তো বাঁচবো না। তো তিনি এরকম করতে করতে এইদিকে হচ্ছে বড় জমিগুলোকে, এইদিকে পাতার বলা হয় বগুড়ার দিকে, তো এরকম পাতারের দিকে নামে জমির আল ধরে দৌড় দেওয়া শুরু তিনি, আল্লাহু আকবার বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে চিল্লাতে। তো তিনি এরকম করতে করতে এক সময় যে কখন তিনি সেন্সলেস হয়ে যান তিনি জানেন না। সকালবেলা ভোরের আজানে তার হচ্ছে একটু মানে চেতন ফেরার পর তিনি মানে আসলে নিজেকে দেখেন যে তিনি এরকম জমির মধ্যে এরকম শুয়ে আছে। তো তিনি আর ওঠার মতো তার শক্তি ছিল না কাছে তামিম ভাই। তো তিনি আবার কিছুক্ষণ পর মানে একটু আধমরা অবস্থায় ওরকমই পড়ে থাকেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে অনেকের ফজরের নামাজ পড়ার পরে হচ্ছে জমির দিকে যায়। তো এরকম একটা মানুষ দেখে যে এরকম ওই সাইমুম নানা এরকম পড়ে আসে জমির মধ্যে। তো তাকে তখন হচ্ছে এরকম করে পানি ছিটায় তাকে মানে হচ্ছে জ্ঞান ফিরানো হয় আবার ভালো করে। তো জ্ঞান ফিরানোর পর তিনি কোনো কথা বলতে পারতেছিলেন না, মানে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, কোনো কিচ্ছু না। তো ওই লোকটা যখন তার হচ্ছে মাথায় হাত দেয় দেখে যে সাইমুম নানার অনেক জ্বর আসছে, অনেক জ্বর। তো তিনি কোনো রকম ওনাকে ওখান থেকে তুলে তার মানে হচ্ছে বাড়ির দিকে নিয়ে আসে। তো হচ্ছে বাড়ির দিকে নিয়ে আসার কারণ হলো আমি আগেও আবার বলতেছি যে সাইমুম নানা হচ্ছে অনেক চেনা পরিচিত ছিল ওই সময়ে। তো নিয়ে আসার পর তাকে সুস্থ করা হয়। তিনি সুস্থ হতে হতে 10 থেকে 15 দিন লেগেছিল। তো সুস্থ হওয়ার পর তিনি বলেন যে আসলে আমার ভ্যানটা কোথায়, এরকম সুস্থ হওয়ার পর। তো লোকজন বলা তোর ভ্যান কোথায়, মানে তোর ভ্যান না, এই তো বাসাই না।
তোর ভ্যান আবার কই যাবে। তো তিনি তখন আরও ভয় পেয়ে যান যে আমি না এরকম লোকগুলো নিয়ে না কবরস্থানের দিকে যাচ্ছিলাম, আমার দিকে 4জন লোক উঠছিল, কিন্তু আবার ভ্যান আবার কেমন করে এখানে আসে, আমি না সেন্সলেস হয়ে না পড়েছিলাম অজ্ঞান হয়ে। তো তিনি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলেন না, কুল কিনারা পাচ্ছিলেন না। তো এরকম যে 15 দিন সুস্থ হওয়ার পর তিনি হঠাৎ করে একদিন রাতের বেলা স্বপ্নে দেখেন যে ওই যে 4জন লোক তারা আবার তার স্বপ্নে বলে তাকে যে তুই বড় জ্বর বেঁচে গেলি, তোকে আমি বলেছিলাম যে তুই পিছে তাকাবি না, কিন্তু তুই তবুও পিছে তাকাইলি। কেন তোকে পিছে তাকাতে হয়েছে? আমরা তো তোকে মানা করেছিলাম, কিন্তু তোর আমাদের মানা কথা শুনলি না। দেখলি তো কি দেখলি? কিন্তু খবরদার এই কথা আর কখনো যেন তোর মুখ দিয়ে বা তুই মনেও করবি না, করলে কিন্তু তোর ব্যাপক রকম ক্ষতি হয়ে যাবে। এরপর থেকে এই ঘটনা একদিনই ভুলে যাবে। তো এটা দেখার পর তার স্বপ্নটা ঘুমটা ভেঙে যায় তামিম ভাই। তারপর তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না, কারোর সঙ্গে বলতেও পারতেছিলেন না, ভয়ে কাঁপতেছিলেন। তো তিনি তখন কোনো কিছু বিচার না করে এই প্রবলেমটা তাদের মানা করা সত্ত্বেও তিনি তার এলাকার আমার গ্রামের এলাকার এক হুজুরকে জানান যে আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি এবং আমাকে স্বপ্নে এসেও আবার এগুলো কথাই বলতেছে। তো হুজুর বলে যে আমি কয়েকটা দিন পর আপনাকে জানাচ্ছি, কারণ আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। তো হুজুরের কথা মোতাবেক তিনি বললেন যে না, তারা তো বলছে এরকম যে আমি যদি কারোর সঙ্গে এটা বলি তাহলে আমার ক্ষতি করবে। তখন হুজুর তাকে বলে যে আপনি ভয় করবেন না, আমার কিছু বন্ধু চিন আছে আমার সঙ্গে, তাদেরকে আমি আপনার আশেপাশে বাড়িতে পাহারা দেওয়ার জন্য রেখে দিব, যাতে তারা কোনো রকম ক্ষতি করতে না পারে। তো হুজুর তাকে সঙ্গে একটু কিছু রিচুয়ালও শিখিয়ে দেয়, যে নিজের শরীর বন্ধ করার জন্য যে সকল দোয়া কালাম পড়তে হবে। তো এগুলো শোনার পর তিনি বাসার দিকে আসা শুরু করে। তো তিনি বাসায় আসার পর কথাকথিত হুজুরের কথা মোতাবেক তার শরীর বন্ধ করে, নিজেকে বন্ধ করে নেন। তো নেওয়ার পর তিনি ভালোই 3-4 দিন যে হুজুর যে একদমই ছিলেন না গ্রামে, তবুও তার তেমন কোনো প্রবলেম হয়নি। হঠাৎ তিনি তো যখন বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও যাইতে, তখন হঠাৎ করে যখন রাত করে বাসায় ফিরতো, তখন দেখতো যে এরকম কারো একটা প্রেজেন্স তিনি সব সময় ফিল করতেন, যে হয়তো এরকম কেউ তাকে দেখতেছে সব সময়ই, এরকম প্রবলেম হয়। তো তিনি কোনো কিছু তারপর না ভেবে ওই দোয়া কালাম পড়তে পড়তে এরকম কয়েকটা দিন যায়। তারপর হুজুর যখন গ্রামে আসে, তো হুজুর আসার পর তাকে তার বন্ধু জিনেরা বলে যে হ্যাঁ, ওরা 4টে একটু খারাপ জিন ছিল, ওরা এখন তার ক্ষতি করার গভীর চেষ্টা করতেছে, আর একটু শক্তিশালী জিন। কিন্তু হুজুর বললো যে আপনি কোনো ভয় করবেন না, আমি দেখি আল্লাহর রহমতে দেখা যাক ওরা কি ক্ষতি করতে পারে আমরাও দেখবো। তো এই করার পর থেকে তারপর তিনি অনেক কিছু রিচুয়াল পালন করার মাধ্যমে লোকটা আস্তে আস্তে আরোগ্য লাভ করে জিনিসটা থেকে। তো তিনি যে এই যে 4টে জিনের যে কথা বলেছিলেন, তো তারা শেষবারের মধ্যে যেবার স্বপ্নে আসছিল, সেবার তিনি তাকে বলেছিল যে এই যাত্রায় তুই বেঁচে গেলি, কিন্তু আমরা আবার আসবো। এই কথা বলার পর হুজুরকে পরের দিন আবার যে স্বপ্নের কথা বলেন, তো হুজুর তখন তাকে একটা তাবিজ দিয়ে বলেন যে এই তাবিজটা কখনো নিজের কাছ থেকে সরাবেন না। তারপর থেকে হুজুরের কথা মোতাবেক তার কাছে তাবিজটা ছিলই। তো এত বড় একটা ঘটনা আস্তে আস্তে পুরো গ্রাম হওয়া শুরু করে, গ্রামের লোকজনরা জানা শুরু করে দেয় যে এরকম তার সঙ্গে একটা ঘটনা ঘটছিল, এত বড় এরকম 4টে জিনের ঘটনা। তো তারপর থেকে তাদের একটু ভয় পেত রাতের বেলা করে আসতে রাস্তাগুলোতে, মোটামুটি অত রাত করে আর কেউ ভ্যান চালাতে চাইতো না। এরকমই একদিন তিনি আসলে গোসল করার জন্য বাসা থেকে বের হয়ে নদীতে যান। তো নদীতে যাওয়ার পর তার হাত থেকে যে গোসল করার অবস্থায় কখন তার বৃষ্টি ছুটে যায় তিনি আর খেয়াল করেননি। এমনকি বাসায় আসার পর তিনি নামাজ আদায়ের পর আর খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে একদম সন্ধ্যার দিকে ওঠে ঘুম থেকে। তো সন্ধ্যার থেকে যিনি ওঠে তখন তার হঠাৎ করে মনে পড়ে যে তাবিজটা কোথায়, তিনি বুঝতে পারেন যে তার হাতের কাছে তাবিজ নেই। তো তিনি তখনই ভয় পাওয়া শুরু করেন যে আসলে এটা ঠিক হয়নি, আমাকে এখনই হুজুরের কাছে যাওয়া উচিত। তো সঙ্গে সঙ্গে মনে করেন তিনি এই হুজুরের কাছে রওনা হওয়া শুরু করেন।
তো রওনা হওয়ার জন্য তিনি যেহেতু ভয় পাচ্ছিলেন একা যেতে, তো তিনি তার সঙ্গে তার ছোট ছেলেকে নেন। তো ছোট ছেলেকে নেওয়ার পর তিনি যখন মানে হুজুরের কাছে যাবেন, হুজুরের বাড়িতে, তো হুজুরের বাড়িটা ক্রস করার সময় ওই রেল লাইনটা সামনে পড়তো, মানে রেল লাইনের ওই পাতটা ক্রস করা লাগতো। তো তারপর থেকে যেই তিনি মনে করেন এই রেল লাইনে ক্রস করতে যাবেন, তখনই হঠাৎ করে তিনি সামনে এরকম লাল শাড়ি পরা একটা অবয়ব দেখতে পান। হ্যাঁ, এই অবয়বটার অন্য কোনো ছিল না, এটা সেই যিনি ওই দিন যে 4টে জিনের সঙ্গে যে ওই যে লাল শাড়ি পরা মহিলাটাকে দেখেছিল, সেই মহিলাটাই ওখানে দাঁড়াইছিল তার দিকে সন্ধ্যাবেলা। তো তিনি একদম ভয় পেয়ে যান, মানে আশেপাশে রাস্তায় কোনো মানুষ নেই, তিনি আর তার ছোট ছেলে। তখন মানে তার ছেলেকে জড়িয়ে ধরে বলেন যে কে তুমি? তখন ওই অবয়বটা মানে হচ্ছে ওই লাল শাড়ি পরা মহিলাটা বলে যে আমি না তোকে নিয়ে আসতে বলছিলাম, আমাকে তুই কেন আমাকে ফেলে আসলি? তুই জানিস ওই যে ওরা লাশের খাটিয়াটা নিয়ে যাচ্ছিল সেটা আমি ছিলাম। তো তিনি একদম রীতিমতো হক চুকিয়ে যে এমন হয় তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তিনি আর চারপাশ না ভেবে তার ছেলেকে ওরকমই জড়িয়ে ধরে দৌড় দিতে ধরবেন, যে তখনই দেখেন যে ওই যে 4টা জিন, সে 4টা জিন তার পিছে দাঁড়ায় আসে। তিনি তামিম ভাই অনেক সাহস করে নিয়ে শেষটাটুকু করে দৌড় দেন রেল লাইন বরাবর। তিনি দৌড়াতে দৌড়াতে কখন রেল লাইনের উপর উঠে আসেন তিনি বুঝতে পারেন না। তো এই রেল লাইন ধরে যখন দৌড়াতে থাকেন, তখন এরকম আশপাশ থেকে আওয়াজ সব কিছু তাকে একদম মানে হিপনোটাইজ সাইক আউট করে ফেলে দেয়, যে মানে তিনি কী করবেন বুঝতেছিলেন না। তখনই আসলে তখন যে সন্ধ্যার ট্রেনটা ছিল তামিম ভাই, সেই ট্রেনটার নিচে কাটা পড়ে তারা বাবা ছেলে 2জনই মারা যায়। পরে তাদের লাশ যখন মানে পুলিশ এসে ময়লা তদন্তের জন্য নিয়ে যায়, ময়লা তদন্তের পর তাদের 2 বাবা ছেলেকে তামিম ভাই দাফন করা হয়। দাফন করার পর থেকে তার যে সাইমুম নানার যে স্ত্রী ছিল তার সঙ্গে প্রবলেমগুলো হওয়া শুরু করে। এরকম তিনিও আবার এরকম 4 জিন, আবার ওই রকম একটা শাড়ি পরা মহিলা এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকা দেখতেন। তো তার স্ত্রী এরকম যেহেতু তার স্বামীর সম্পর্কে কিছু জানতেন না, তো তিনি তারপর আবার ওই হুজুরের কাছে যান যে আমার স্বামী তো এরকম মারা গেল, আমি হঠাৎ করে কেন জানি এগুলো অনেক কোনো কিছু দেখতেছি। তখন ওই হুজুর বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনি পরের দিন আসেন, আমি আপনাকে জানাচ্ছি যে আপনার সঙ্গে এরকম কেন হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল তিনি পরের দিন আসেন। পরের দিন আসার পর হুজুর তাকে বলেন যে দেখেন, আপনার স্বামীর সঙ্গে যে ঘটনাটা হয়েছিল, যে ওই যে 4 জিনের ঘটনাটা, ওটা তো আপনারা সম্পর্কে আমি সবাই জানি আমরা মোটামুটি। তো ওই শয়তানরাই সম্মিলিতভাবে ওই মহিলা জিন আর ওই 4 জন মিলে তাকে আসলে ট্রেনের নিচে ফেলে দিয়ে ঘটায়। আমরা সবাই জানি যে দুর্ঘটনা হিসেবে, কিন্তু আসলে না, শয়তানগুলোই তাকে মেরে ফেলে দিয়েছে। আমার জিনগুলো এই খবরটাই আমাকে জানাইছিল। তো আপনি ভয় করবেন না, আল্লাহর রহমতে আমি অন্তত আপনার জন্য কিছু করার চেষ্টা করব। তো সেই দিনকার মতো তিনি হুজুর তাকে সব কিছু রিচুয়াল সব কিছু পালন করে দিয়ে বলেন যে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালোভাবে থাকবেন, পাক পবিত্র থাকবেন। তারপর ওই নানি এই ঘটনাটি আমার দাদির সঙ্গে শেয়ার করে। তো তারপর থেকে আসলে ওই নানি আমার আর কোনো প্রবলেম হয়নি, আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তিনি অনেক ভালোভাবে এখনও আছেন। তো এটাই আজকে আমার ভূতের বাড়িতে কাহিনী ছিল, এটাই মেইন স্টোরি ছিল। তো আশা করি সবার ভালো লাগছে, আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভূতের বাড়ির প্রতি সকল ধরনের ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন জানিয়ে আরও এগিয়ে যাক ভূতের বাড়ি, এ দোয়া রেখে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ। শুনে আসলাম সিয়াম হোসেন নিশার ভয়ঙ্কর একটি ঘটনা। অনেকদিন পর তিনি ভূতের বাড়িতে তার ঘটনাটি শেয়ার করলেন। আশা করি তার আরও অনেক অডিও ক্লিপ আমরা পাবো। আপনার কাছে যদি ভৌতিক ঘটনা থাকে তাহলে আর দেরি না করে এখনই শেয়ার করে ফেলুন ভূতের বাড়িতে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuterbari10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। এখানে আপনার ঘটনাটি রেকর্ড করে অথবা বাংলায় লিখে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterбари.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/group/bhuterбаরি। এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে প্রতি শনিবার রাত 10টায় ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি